আজকে তোমাদের কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়ের ৬ নম্বর ক্লাসটা হবে। তো আজকের ক্লাসে যে পড়াগুলা এইগুলা হচ্ছে একেবারেই সহজ পড়াশোনা এবং হচ্ছে তোমাদের এখান থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন আসে এবং এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে। তো আমরা আজকে ক্লাসটা শুরুর আগে যারা হচ্ছে আগের ক্লাসগুলো এখনো ভালোভাবে পারো না, ভাইয়ার রিকোয়েস্ট থাকবে আগের ক্লাসগুলো একটু ভালো করে রিভিউ করে নাও, তারপর হচ্ছে আজকের ক্লাসটা পড়ো। এবং আমরা হচ্ছে এর আগে আমরা হচ্ছে যে জিনিসগুলো পড়াইছিলাম তোমার হচ্ছে প্রথমে হচ্ছে আমরা 3টা টপিক নিয়ে পড়াইছি আলটিমেটলি আমরা গত 5টা ক্লাসে কি কি। একটা হচ্ছে কাজ, একটা হচ্ছে শক্তি, আবার শক্তির মধ্যে আমরা 2 ধরনের শক্তি দেখছি, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। তো এই 3টা টপিকের পরবর্তী টপিকটা হচ্ছে ওইখানে যে আমরা পড়লাম যে শক্তি, গতিশক্তি, বিভব শক্তি, তারপরে যে এই যে শক্তিটা, শক্তির উৎসটা কোথায়, আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করি নাই। তা আজকের ক্লাসে আমরা আলোচনা করব শক্তির উৎসটা কি, অর্থাৎ শক্তিটা আমরা কোথায় থেকে পাই, বা এই যে পৃথিবী চলতেছে বা এই যে মহাবিশ্ব চলতেছে এই শক্তির উৎসটা কি। তো আসো আমরা শক্তির উৎসটা, তো আজকে ক্লাস শুরুর আগে ভাই একটা কথা বলে নিই, ভাইয়া প্রত্যেকটা ক্লাস শেষে তোমাদেরকে হচ্ছে একটা ফ্রেশ নোট দিয়ে দিই, যেটা দেখে তোমরা হচ্ছে তোমাদের বাসায় নোট খাতায় তুলে নাও। তা আজকের ক্লাসে যে পড়াটা আছে এখানে হচ্ছে একটু ব্যাখ্যামূলক প্রশ্ন, অর্থাৎ প্রচুর বাংলা লেখা, ওই কারণে তোমাদের আজকে ফ্রেশ নোটটা তৈরি করা হয় নাই। তো ভাইয়া ক্লাসে যেভাবে গুছায় দিচ্ছি তোমরা হচ্ছে ক্লাস দেখে ওইভাবে তোমাদের খাতায় গুছায় নিবা। তো প্রথমে আসো তোমরা তোমাদের রাফ খাতায় ভিডিওটা স্টপ করে এই যে এখানে একটা ভাইয়া জিনিস লিখে রাখছি, এই জিনিসটা একটু লিখে নাও, ভিডিওটা স্টপ করে তারপরে ভাইয়া এই জিনিসগুলা তোমাকে বুঝাই দিচ্ছি। তো খেয়াল করো, আমরা দেখলাম যে আমরা শক্তি জানি, যে কাজ করার সামর্থ্যটাকে আমরা কি বলি, শক্তি বলি। এখন এই শক্তিটার উৎস কোথায়? এখন শক্তির 2 ধরনের উৎস পাওয়া যায়, একটাকে বলি হচ্ছে আমরা নবায়নযোগ্য উৎস, আরেকটাকে বলি হচ্ছে অনবায়নযোগ্য উৎস। এখন নবায়নযোগ্য আর অনবায়নযোগ্য এই কথাটার মানে কি, তাহলে তোমরা এই 4টার নিচে এখানে লেখা হচ্ছে নবায়নযোগ্য শক্তি, নবায়নযোগ্য শক্তি। তো ভাইয়া বলতেছি তোমরা এই 4টার নিচে এটা লেখো, ভাইয়া বলতেছি তোমরা একটু লিখে নাও নবায়নযোগ্য শক্তি। তুমি দেখো তো নবায়ন মানে এই কথাটার মানে কি বলতো, নতুন করে এটাকে, যেমন তুমি নরমালি তোমার একটা ব্যাটারির কথা যদি চিন্তা করো, তোমার ব্যাটারিটা বলতো এটা যদি চার্জ শেষ হয়ে যায় তুমি এটাকে পুনরায় আবার চার্জ দিতে পারো, তাহলে নবায়ন মানে কি পুনরায় এটাকে আবার তৈরি করা। তাহলে তোমরা এখান থেকে সংজ্ঞাটা লেখো যে নবায়নযোগ্য শক্তি কি, যে সকল শক্তির উৎসকে পুনরায় নবায়ন করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তি বলে। তাহলে ভাই আরেকবার বলতেছি, যে সকল শক্তির উৎসকে পুনরায় নবায়ন করা যায় বা তৈরি করা যায় তাদেরকে আমরা বলি হচ্ছে নবায়নযোগ্য শক্তি। এরপরে আসো অনবায়নযোগ্য শক্তি কি, তাহলে এর নিচে সংজ্ঞাটা লেখা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। তাহলে বলো তো নবায়নযোগ্য শক্তি যদি হয় পুনরায় নবায়ন করা যায়, পুনরায় তৈরি করা যায়, তাকে আমরা নবায়নযোগ্য শক্তি বলি। তাহলে অনবায়নযোগ্য শক্তি কোনটা হবে খেয়াল করো তো, অনবায়নযোগ্য শক্তি হবে যে সকল শক্তির উৎসকে আমরা পুনরায় নবায়ন করতে পারি না বা পুনরায় তৈরি করতে পারি না তাদেরকে হচ্ছে অনবায়নযোগ্য শক্তি বলে বা শক্তির উৎস বলে। তাহলে এই 2টা সংজ্ঞার পরে আসো আমরা প্রথমে আসি অনবায়নযোগ্য শক্তির উৎস কি কি আছে। খেয়াল করো, আমাদের অনবায়নযোগ্য শক্তির উৎস আছে হচ্ছে 4টা, একটা হচ্ছে তেল, গ্যাস, কয়লা আর আরেকটা হচ্ছে নিউক্লিয়ার। এখন ভাই একটা একটা করে প্রত্যেকটা তোমাকে বুঝাই দিচ্ছি। তো প্রথমে তোমরা খেয়াল করো, তেল, গ্যাস, কয়লা এই 3টাকে বক্স করে ভাইয়া এখানে আবার লিখে রাখছি ফসিল জ্বালানি বা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো আসো আমরা এই জিনিসটা নিয়ে একটু যদি দেখি যে তেল, গ্যাস, কয়লা। তো প্রথমে আসো তো আমরা এটাকে কেন অনবায়নযোগ্য শক্তি বলতেছি। তো তুমি খেয়াল করো তো, তেল, গ্যাস, কয়লা এগুলো আমরা কোথায় থেকে পাই বলো তো, এগুলো আমরা কোথায় থেকে পাই? আমরা পাই এগুলা ভূগর্ভে থেকে। এখন ভূগর্ভে এই তেল, গ্যাস, কয়লা কিভাবে আসলো? লক্ষ লক্ষ কোটি কোটি বছর পূর্বে তুমি খেয়াল করো অনেক প্রাণী ছিল, অনেক গাছগাছালি ছিল, এরা বিভিন্ন ভূমিধসে বা বিভিন্ন কারণে এরা কি হয়েছে, মারা গেছে বা ক্ষতিপ্রাপ্ত হয়েছে। এরা হচ্ছে কি করছে, মাটির নিচে চাপা পড়ে গেছে। এখন মাটির নিচে যখন চাপা পড়লো, মাটির নিচে হচ্ছে হিউজ পরিমাণ তাপ থাকে, এই তাপের কারণে এরা গলে পচে যায় এবং হচ্ছে প্রচুর পরিমাণ মাটির একটা চাপ আছে, এই চাপে এবং তাপে এরা গলে পচে ওইখানে এক ধরনের গ্যাস তৈরি করে, এক ধরনের তেল তৈরি করে, এক ধরনের হচ্ছে
তোমার আরেকটা কি আছে কয়লা। কয়লা বলতে তোমরা গ্রামে যে কয়লাটা দেখো ওই টাইপেরই। আলটিমেটলি আমরা যখন তোমরা রসায়ন পড়বো, কয়লা বলতে আমরা কার্বনকে বুঝাই সাধারণত। তো এইখানে কয়লাই মনে করো। তাহলে এই যে জিনিসগুলা, তাহলে এই জিনিসগুলা কিভাবে তৈরি হচ্ছে খেয়াল করো। লক্ষ লক্ষ বছর পূর্বে আমাদের বিভিন্ন প্রাণী, বিভিন্ন গাছগাছালি মাটির নিচে চাপা পড়ে তাপে এবং চাপে পচে এরা হচ্ছে তেল, গ্যাস এবং কয়লায় রূপান্তরিত হয়ে যায়। এখন তুমি খেয়াল করো তো, এই যে চাপা পড়া যে বস্তুগুলা, এগুলো হচ্ছে বিভিন্ন প্রাণী, বিভিন্ন গাছগাছালি, যার কারণে এই তিনটাকে একসাথে আমরা বলি হচ্ছে জীবাশ্ম জ্বালানি। কারণ কি, বিভিন্ন জীব থেকে এই জ্বালানিটা তৈরি হয়েছে, যার কারণে এটাকে আমরা বলি হচ্ছে জীবাশ্ম জ্বালানি। আর জীবাশ্মর ইংরেজি টার্মটা হচ্ছে ফসিল, যার কারণে এটাকে আমরা বলি হচ্ছে ফসিল জ্বালানি। এই তিনটা আইটেম। এখন তুমি খেয়াল করো তো, এই যে ভূগর্ভে যে আমাদের তেল, গ্যাস, কয়লা তৈরি হয়েছে, আমরা আমাদের রান্নার জন্য বিভিন্ন গ্যাস উত্তোলন করতেছি ভূগর্ভ থেকে। বলো তো, গ্যাস তুলতে তুলতে একটা পর্যায়ে ভূগর্ভের গ্যাসগুলো কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারপর বিভিন্ন দেশে তোমরা যে মিডল ইস্টে আমাদের যে দেশগুলো আছে মধ্যপ্রাচ্যে, ওই সবগুলা দেশে প্রচুর পরিমাণ তেল উৎপন্ন হয়, তারা ভূগর্ভ থেকে তেল উৎপন্ন করে। তাহলে তুমি খেয়াল করো, প্রতিনিয়ত তেল উঠানো হচ্ছে, তাহলে একটা সময় ভূগর্ভের তেলও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ঠিক একইভাবে কয়লাও শেষ হয়ে যাবে। তার মানে তুমি খেয়াল করো তো, আমরা এই জিনিসটাকে পুনরায়, তুমি যে ভূগর্ভে গ্যাস শেষ হয়ে গেল, তুমি আবার ওইখানে গ্যাস উৎপাদন করবা, এটা সম্ভব না। অর্থাৎ আমরা গ্যাস, তেল, কয়লা এগুলাকে পুনরায় চাইলেও ভূগর্ভে তৈরি করতে পারি না। এই কারণে এদেরকে আমরা বলি হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। এখন খেয়াল করো, এখন তোমরা এই প্রশ্নটা একটু লিখে নাও। ভাই একটা দাগ দিয়ে দিই। দেখো আমাদের দিনাজপুর বোর্ড 2016 এই প্রশ্নটা এবার হচ্ছে এর নিচে একটু লিখে নাও। কি বলা হচ্ছে দেখো, জীবাশ্ম জ্বালানির বিকল্প অনুসন্ধান জরুরি কেন? তাহলে এই টপিকটার নিচে এখন এই প্রশ্নটা লেখো, জীবাশ্ম জ্বালানির বিকল্প অনুসন্ধান জরুরি কেন। এখন তুমি খেয়াল করো তো, এই জীবাশ্ম জ্বালানির বিকল্প অনুসন্ধান কেন জরুরি। ভাইয়া মাত্র বললাম, তুমি যদি ভূগর্ভ থেকে প্রতিনিয়ত গ্যাস উত্তোলন করো, প্রতিনিয়ত তুমি তেল উৎপাদন করো, কয়লা উত্তোলন করো, একটা পর্যায়ে ভূগর্ভে তোমার কয়লা, তেল এই জিনিসগুলো কি হয়ে যাবে বলো তো, শেষ হয়ে যাবে। তাহলে শেষ হয়ে গেলে এই পৃথিবীতে আমরা শক্তির আর কোনো উৎস খুঁজে পাবো না। যদি না আমরা বিকল্প অনুসন্ধান না করি, আমাদের শক্তির মেইন উৎসই হচ্ছে তোমার পৃথিবীতে আমরা যে শক্তিগুলা ব্যবহার করি। তুমি চিন্তা করো, তেল, গ্যাস এগুলা ছাড়া তুমি একটা দিন চিন্তা করতে পারো কিনা? আমরা কোনো কাজই করতে পারবো না তেল এবং গ্যাস ছাড়া, তাই না? তাহলে আমাদের এই শক্তিটা যদি শেষ হয়ে যায়, আমরা হচ্ছে পৃথিবীর মানুষ প্রায় অচল হয়ে পড়বে। যার কারণে আমাদেরকে জীবাশ্ম জ্বালানির বিকল্প খুঁজতে হয়। কারণ কি, যে এই জিনিসগুলা যাতে শেষ হয়ে যদি যায়, আমরা হচ্ছে যাতে অন্য কোনো কিছু দিয়ে এই জিনিসগুলার রিপ্লেসমেন্ট করতে পারি। তাহলে এই প্রশ্নটা তোমরা নিজেদের মতো করে বইয়ে পড়ে তোমরা হচ্ছে সাজায় লিখে নিবা যে জীবাশ্ম জ্বালানির বিকল্প অনুসন্ধান জরুরি কেন। এরপরে আসো 4 নম্বরে যেটা আছে নিউক্লিয়ার। তো নিউক্লিয়ার এই জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা শক্তি উৎপাদন করতে পারি। তো এখানে হচ্ছে বিশাল একটা চুল্লি ব্যবহার করা হয় বা চুলা ব্যবহার করা হয়। এই চুলাটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়ার চুল্লি। এখন এইখানে হচ্ছে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এখানে একটু লিখে রাখো, জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। ইউরেনিয়াম ব্যবহার করা, অর্থাৎ খেয়াল করো আমরা নিউক্লিয়ার এখানে কিভাবে শক্তিটা উৎপন্ন করি, জ্বালানি হিসেবে আমরা হচ্ছে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। এখন খেয়াল করো তো, এখানে আমরা লিখছি হচ্ছে ইউরেনিয়াম। এটা কি জিনিস? এটা একটা হচ্ছে মৌল। তোমরা কেমিস্ট্রিতে হচ্ছে পর্যায় সারণী অধ্যায়ে দেখবা যে পর্যায় সারণীতে এই মৌলটা আছে। সম্ভবত পারমাণবিক ভর হচ্ছে 92। তোমরা ওইখানে গেলেই দেখবা যে ইউরেনিয়াম একটা হচ্ছে মৌল। এই মৌলটাকে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করে আমরা হচ্ছে নিউক্লিয়ার শক্তি উৎপাদন করতে পারি। এখন এই ইউরেনিয়ামটা হচ্ছে একটা প্রাকৃতিক উৎস, অর্থাৎ এইটাও হচ্ছে আমরা ভূগর্ভ থেকে পাই। তাহলে তুমি খেয়াল করো, আমরা যদি প্রতিনিয়ত ইউরেনিয়াম এরকম তুলতে থাকি, একটা পর্যায়ে ইউরেনিয়ামও যদি শেষ হয়ে যায়, আমরা নতুন করে ইউরেনিয়াম তৈরি করতে পারবো না। যার কারণে ইউরেনিয়ামকেও আমরা কি বলি, অনবায়নযোগ্য শক্তি বলি। এবার আসো আমাদের নবায়নযোগ্য শক্তি এরা কারা। তো নবায়নযোগ্য শক্তির মধ্যে দেখো আমাদের এখানে 1 2 3 4 5 5টা লেখা আছে। খেয়াল করো, জলবিদ্যুৎ, বায়োমাস, সৌরশক্তি, বায়ু শক্তি, জিওথার্মাল বা ভূতাপীয় শক্তি। তো আসো আমরা এই জিনিসগুলো এবার একটু বুঝি।
তো প্রথমে আসো জলবিদ্যুৎ এই জিনিসটা কি। তোমরা অনেকেই নাম শুনছো যে চট্টগ্রামে আমাদের কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র আছে। এই নামটা মনে রাখবা বা তুমি তোমার খাতায় লিখে রাখতে পারো, কারণ আমাদের বিভিন্ন পরীক্ষায় এই নামটা ব্যবহার করা হয় যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রশ্নটা লিখে রাখো ভাই, একটু পরে অ্যান্সারটা বলে দিচ্ছি যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে কোন শক্তিতে রূপান্তরিত করা হয়। আচ্ছা, তো আসলে আমরা জলবিদ্যুৎ খেয়াল করো, নাম থেকে দেখো জল বিদ্যুৎ, অর্থাৎ জল থেকে আমরা কোনোভাবে বিদ্যুৎ বানাই। এটা কিভাবে? তো খেয়াল করো, আমরা যখন তোমরা সামনের দিকে আমরা যখন অধ্যায়গুলো পড়বো ওইখানে আমরা এই জিনিসগুলো আসবে। ভাই এখানে একটু হালকাভাবে বুঝাইয়া দিই। তো আমরা যদি এখানে মনে করো ভাই হচ্ছে এখানে একটা বস্তু থাকে, এই বস্তুর মধ্যে অনেকগুলা পাখার মতো থাকে। এই জিনিসটাকে মনে করে বলা হয় হচ্ছে টারবাইন। এই জিনিসটা হচ্ছে এভাবে ঘুরে, এবং এই টারবাইনকে যদি ঘুরানো যায় তাহলে বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা টারবাইনকে যদি ঘুরাতে পারি তাহলে বিদ্যুৎ উৎপন্ন হয়। এখন টারবাইন কি, টারবাইন ঘুরলে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়? আমাদের সামনের দিকে আছে চলতড়িৎ, স্থির তড়িৎ, তড়িৎ বা বিদ্যুৎ নিয়ে আমাদের পড়াশোনা আছে। আমরা ওইখানে গেলে দেখবো যে টারবাইন ঘুরে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো আমাদের এইখানের জন্য জাস্ট এইটুক মাথায় রাখো যে টারবাইনকে যদি তুমি কোনোভাবে ঘুরাইতে পারো তাহলে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো এবার আসো, টারবাইন মানে কি? একটা হচ্ছে মোটর বা পাখনা, এখানে হচ্ছে এরকম অনেকগুলা প্লেট থাকে। এখন তুমি খেয়াল করো তো, আমরা উপরে হচ্ছে এরকম একটা উচ্চতায় পানি থাকে। মনে করো এটা হচ্ছে নদীর এই জায়গায় বাঁধ দিয়ে তুমি পানিটাকে এরকম উচ্চতায় উঠালা। এই পানিটা হচ্ছে নিচের দিকে পড়ে। পানিটা যখন নিচে পড়ে, নিচে হচ্ছে টারবাইনের মধ্যে যে এটা আঘাত করে। মনে করো এটা ভাইয়া টারবাইনের পাখা, এই পাখাটাকে আঘাত করলে এটা নিচের দিকে চলে যাবে, এখানে আরেকটা পাখা আসবে, এখানে পানি পড়লে এটা আবার নিচে চলে যাবে। এইভাবে টারবাইনটা হচ্ছে ঘুরাইতে থাকে। কিভাবে ঘুরে? উপর থেকে পানি টারবাইনের পাখার উপর পড়ে আর পাখাগুলো হচ্ছে ঘুরে। তাহলে তুমি খেয়াল করো তো, এই যে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, একটু খেয়াল করো। পানিটা উপর থেকে পড়তেছে, বলো তো একটা বস্তু যখন উচ্চতায় থাকে তখন তার মধ্যে যে শক্তিটা থাকে ওই শক্তিটাকে আমরা কি বলি? বিভব শক্তি বলি। তাহলে এই বস্তুটা যখন টারবাইনে আঘাত করতেছে, টারবাইনের ঘূর্ণনের ফলে কি তৈরি হচ্ছে? বিদ্যুৎ তৈরি হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে আমাদের পানির বিভব শক্তিটাকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করি। তো তোমরা এখানে খেয়াল করো ভাই, একটা অ্যানিমেশন তোমাদের সুবিধার জন্য একটা দেখাইতেছি। এইখানে দেখো যে বস্তুটা দেখতে পাচ্ছ, এই যে এইটাই হচ্ছে তোমার, ভাইয়া দেখো, ভাইয়া একটু দেখাই, এটাই হচ্ছে তোমার টারবাইনটা। দেখো এটা ঘুরতেছে, এটা ঘোরার ফলে এই যে এখানে দেখো বিদ্যুৎ লাইন দেখানো হয়েছে, দেখো এখান থেকে বিদ্যুৎ যাচ্ছে, এটা তোমাকে বোঝানো হয়েছে। তো এখানে কি করছে দেখো, আমরা উপর থেকে আমরা হচ্ছে একটা পানির ফ্লো এই দিক দিয়ে পাঠাচ্ছি। এই পানির ফ্লোটা বা এই পানির প্রবাহটার কারণে এইখানে তোমার যে টারবাইনটা আছে, এই টারবাইনটাতে একটা ঘূর্ণন তৈরি হচ্ছে। এই ঘূর্ণনের ফলে এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে। যে বিদ্যুৎটা দেখো আমরা ট্রান্সফরমার দিয়ে তোমার এই যে লাইনগুলো দিয়ে দেখানো হচ্ছে, তোমার বাসায় পাঠানো হচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা জলের সাহায্যে বা পানির সাহায্যে আমরা কি করতে পারি? টারবাইনকে ঘুরায় আমরা হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। অর্থাৎ দেখো, যেহেতু জলটা বা পানিটা উপর থেকে আসতেছে, তার মানে বিভব শক্তিটা এখানে এসে কি করতেছে? তোমার তড়িৎ শক্তিতে রূপান্তর করতেছে। তো এখন খেয়াল করো, আমরা পরবর্তী যেটা আছে, আমাদের পরবর্তী যে জিনিসটা আছে সেটা হচ্ছে বায়োমাস। আচ্ছা, তো বায়োমাসের আগে ভাই আরেকবার জলবিদ্যুতে যদি আসি, বলো তো জলবিদ্যুৎটাকে কেন আমরা নবায়নযোগ্য বলতেছি? খেয়াল করো তো, আমাদের পৃথিবীতে জলের পরিমাণ আমরা জানি, পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ হচ্ছে স্থল। আমাদের জলের পরিমাণ শেষ হওয়ার সম্ভাবনা নাই, কারণ কি জল বাষ্প হয়ে উপরে যায়, আবার বৃষ্টি হয়ে এসে আবার ফিরে আসে, অর্থাৎ এখানে একটা পানি চক্র সবসময় অব্যাহত থাকে। তাহলে জলের পরিমাণ যেহেতু শেষ হওয়ার সম্ভাবনা নাই, অর্থাৎ আমরা জলকে নবায়ন করতে পারি, এর কারণে আমরা জলবিদ্যুৎকে কি বলি? আমরা নবায়নযোগ্য শক্তির উৎস বলি। এরপরে আসো বায়োমাস। এখন এই বায়োমাস জিনিসটা কি? আমাদের জলবিদ্যুতের পরে শক্তির আরেকটা উৎস হচ্ছে বায়োমাস। এখন বায়োমাস বলতে আমরা কি বুঝি? খেয়াল করতো, আমাদের পৃথিবীর সব অঞ্চলে তোমার গ্যাস, তেল, এই জিনিসগুলো আছে কিনা। তুমি তারপরে বিদ্যুৎ তুমি চিন্তা করো, বাংলাদেশে এখন মোটামুটি সব এলাকায় বিদ্যুৎ আছে, কিন্তু একটা সময় কিন্তু সব এলাকায় বিদ্যুৎ ছিল না। তাহলে যে সকল এলাকায় বিদ্যুৎ নাই তারা কিভাবে হচ্ছে এই শক্তিটা ব্যবহার করে, বা তারা কোথায় শক্তিটা পায়? তাহলে তুমি গ্রামে যদি যাও, তুমি দেখবা যে গরুর গোবর, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন খড়, তারপরে বিভিন্ন শুকনা গাছের পাতা, এগুলাকে হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
যে সকল স্থানে গ্যাস নাই, তেল নাই, তারা জ্বালানি হিসেবে কি করে, বিভিন্ন খড়কুটা, গরুর গোবর, তারপর হচ্ছে শুকনা পাতা, শুকনা গাছ, এই আরো অনেক রকমের জিনিস আছে, এগুলাকে আমরা কি করি, জ্বালানি হিসাবে ব্যবহার করি। তাহলে তুমি খেয়াল করো তো, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বায়োমাস, অর্থাৎ খড়কুটো, লাকড়ি, গাছ, গাছের পাতা, গরুর গোবর, বিভিন্ন মলমূত্র, এই টাইপের জিনিসগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করাটাকে আমরা বলি হচ্ছে বায়োমাস। এখন তুমি খেয়াল করো তো, তাহলে বায়োমাসকে কেন নবায়নযোগ্য বলা হয়? তোমার মাথায় এটা আসতে পারে যে ভাই আমাদের গাছপালা তো আমরা যদি সব কেটে আমরা হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করি, গাছপালা তো শেষ হয়ে যাবে, তাহলে আমরা কেন এটাকে নবায়নযোগ্য বলতেছি? নবায়নযোগ্য এই কারণে বলতেছি, কারণ কি, যে তোমার গাছপালা খড়কুটা যদি শেষও হয়ে যায়, মনে করো তুমি ধান গাছের যে খড় হয় তুমি সেটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করতেছো, তাহলে তোমার কাছে মনে হতে পারে যে ভাই আমার খড়কুটা শেষ হয়ে গেলে তো আমার জ্বালানি নাই। তুমি চিন্তা করো, তুমি চাইলেই আবার ধান গাছ লাগাইতে পারবা, আবার সেখান থেকে খড়কুটা পাবা, তার মানে তুমি হচ্ছে বায়োমাসটাকে নবায়ন করতে পারলা। আবার তুমি মনে করো তোমার গাছ আছে, সেই গাছগুলা কেটে তুমি কি করলা, জ্বালানি হিসাবে ব্যবহার করতেছো। গাছ শেষ হয়ে গেলে তোমার মনে হতে পারে যে আমার জ্বালানি শেষ, কিন্তু তুমি চাইলেই আবার গাছ লাগাইতে পারো। তাহলে খেয়াল করো, যেহেতু আমরা এগুলা চাইলেই খড়কুটো, গাছ, এগুলো আমরা আবার পুনরায় লাগাইতে পারি, তাহলে এদের সাহায্যে আমরা যে শক্তিটা পাচ্ছি বা বায়োমাসটা, আমরা এটাকেও কি করতে পারতেছি, নবায়নযোগ্য করতে পারতেছি। তাহলে এইখানে তোমরা একটা প্রশ্ন লেখো, এই যে এবার এই প্রশ্নটা লেখো, ভাই একটা দাগ দিয়ে দিচ্ছি। দেখো, বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচনা করা হয় কেন, এই প্রশ্নটা তোমরা SW লিখবা। এটারও অ্যান্সার তোমরা বইয়ে, ভাইয়া পেজ নাম্বারগুলো বলে দিব, ওই বইয়ে পড়লে এই প্রশ্নটারও অ্যান্সারটা তোমরা পেয়ে যাবা। এখন এই প্রশ্নটা লিখে রাখো যে বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচনা করা হয় কেন। এরপরে খেয়াল করো, রাজশাহী বোর্ড 2017 এই প্রশ্নটা লেখো। এরপরে দেখো এখানে কি বলা হচ্ছে, বায়োমাসকে শক্তির বহুমুখী উৎস হিসেবে, খেয়াল করে এখানে আমরা আরেকটা শব্দ ব্যবহার করছি, বহুমুখী উৎস হিসেবে বিবেচনা করা হয় কেন। অলরেডি তোমরা এটা বলতে পারবা যে বায়োমাসকে কেন আমরা বহুমুখী শক্তির উৎস হিসেবে বিবেচনা করি। তুমি আসো, আমরা জলবিদ্যুৎ কেন্দ্রের দিকে যদি আসো, বলো তো জলবিদ্যুৎ কেন্দ্রে এখানে শক্তির উৎসটা কি? জলটাই বিদ্যুৎকে রূপান্তরিত করতেছে। তারপরে আমরা পরবর্তীগুলো ভাই একটু পরে যাচ্ছি, জাস্ট তুমি নামটা দেখো, সৌরশক্তি, আমরা দেখবো যে এখানে সূর্যের আলোটাকে আমরা শক্তিতে রূপান্তর করতেছি, বায়ু শক্তি, বায়ুকে আমরা শক্তিতে রূপান্তর করতেছি, ভূতাপীয় শক্তি, এটাও আমরা দেখবো যে ভূতাপটাকে শক্তিতে রূপান্তরিত করতেছি। তাহলে তুমি খেয়াল করো, এই প্রত্যেকটা জলবিদ্যুতে একটাই উৎস, জলকে তুমি শক্তিতে রূপান্তর করতেছো, সৌর শক্তিতে সূর্যের আলোটাকে শক্তিতে রূপান্তর, এখানেও তাহলে উৎস একটা। বায়ু শক্তিকে, বায়ুটাকে তুমি শক্তিতে রূপান্তর করতেছো, এখানেও শক্তির উৎস একটা। কিন্তু বায়োমাস, এটাকে কেন আমরা বহুমুখী উৎস হিসাবে বিবেচনা করি? খেয়াল করো তো, আমরা বায়োমাসের সংজ্ঞা যখন বলছি সেখানে ভাইয়া বলছি, বলো তো বায়োমাস কোনগুলা, যে গরুর গোবর, বিভিন্ন মলমূত্র, গাছ, শুকনা পাতা, খড়কুটো, এই সবগুলাকে তুমি জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারো, আর এই সবগুলাকে আমরা হচ্ছে বায়োমাস বলি। তাহলে তুমি খেয়াল করো তো, গরুর গোবর বা মলমূত্র, এটাও হতে পারে একটা শক্তি, বায়োমাস। তারপর খড়কুটো, তোমার ধানের খড়, তারপরে বিভিন্ন বস্তুর খড়কুটো, এগুলো একটা শক্তির উৎস হতে পারে। তারপর তুমি গাছের কথা যদি চিন্তা করো, তাহলে শুকনো গাছ একটা শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হতে পারে বা একটা বায়োমাস ব্যবহৃত হতে পারে। তারপর তুমি গাছের শুকনা পাতা, এটাও কিন্তু তোমার শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হতে পারে বা এটাও বায়োমাস হিসেবে ব্যবহার হতে পারে। তার মানে আমরা দেখলাম, বা তুমি নর্মালি চিন্তা করো, আমরা অনেক সময় বাসায় দেখবা যে পুরাতন কাগজ তুমি পোড়াও, তাহলে এই কাগজ পোড়ানোটাকেও তুমি বায়োমাস বলতে পারো। তাহলে তুমি দেখো তো, তুমি বিভিন্ন বস্তুকে পোড়ায়া যে শক্তিটা পাও সেটাই বায়োমাস। তাহলে আমরা অনেক রকমের বস্তুকে আমরা পোড়াইতে পারি, তাহলে আমরা বায়োমাসকে শক্তির বহুমুখী উৎস হিসেবে বলতে পারি। তো খেয়াল করো, আমরা দেখলাম যে অনেকগুলা শক্তির উৎস থেকে আমরা বায়োমাসটা তৈরি করতে পারি। সো এই কারণে আমরা বায়োমাসটাকে কি বলি বলতো, শক্তির বহুমুখী উৎস হিসেবে ব্যবহার করি। তো এই প্রশ্নগুলা ভাইয়া হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা নিজেরা একটু সাজায় নিজেদের মতো করে লিখবা, তাহলে অনেক সুন্দর হবে। অবশ্যই বইয়ের হেল্প নিয়ে, ভাইয়া একটু পরে বইয়ের পেজ নাম্বারগুলো বলে দিবে। এরপর আসো আমরা 3 নম্বরে, যেটা আছে সৌরশক্তি। এখন সৌরশক্তিটা কি, তোমরা এটা বাংলাদেশে এটা এখন হিউজ পরিমাণে ব্যবহৃত হচ্ছে। তোমরা সোলার প্যানেল এই জিনিসটার নাম শুনছো, এটা কি বিভিন্ন বাড়ির বাসার ছাদে দেখবা হচ্ছে এরকম কিছু প্লেট ব্যবহার করা হয়, দেখবা যে এরকম সাদা সাদা কিছু আমরা প্লেট লাগানো থাকে। এই প্লেটগুলোতে এসে কি করে, সূর্যের আলো পড়ে,
এই সূর্যের আলোটা এই প্লেটগুলোকে যখন আঘাত করে তখন এই প্লেটগুলোতে সূর্যের আলোটা হচ্ছে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, ফলে হচ্ছে তোমার বাসাবাড়িতে বিদ্যুৎ হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ যে সকল অঞ্চলে তোমার হচ্ছে তড়িৎ বা বিদ্যুৎ লাইন নাই, অর্থাৎ আমাদের গ্রাম অঞ্চলগুলোতে সব বাড়িতে বিদ্যুৎ পৌঁছানো এখনো সম্ভব হয় নাই, তাহলে তারা বিদ্যুতের উৎস হিসেবে ব্যবহার করে হচ্ছে সোলার প্যানেল। এটা কি করে, এটা হচ্ছে বাড়ির ছাদে যুক্ত থাকে, সূর্যের আলো এসে ওই সোলার প্যানেল হচ্ছে হিট করে বা আঘাত করে, ফলে ওই সোলার প্যানেল হচ্ছে আমাদের বিদ্যুৎ তৈরি হয়। এই বিদ্যুৎটাতে হচ্ছে আমরা বাসাবাড়িতে ব্যবহার করতে পারি। তো খেয়াল করো ভাইয়া, এখন তোমাদেরকে একটা অ্যানিমেশন দেখাচ্ছি যে এখানে সোলার এনার্জিটা কিভাবে কাজ করাই আমরা। তো দেখো এখানে এটা হচ্ছে আমাদের সূর্য, দেখো এইটা হচ্ছে ভাইয়া যে সোলার প্যানেলটার কথা বলছি, বাড়ির ছাদে আমরা এটা ব্যবহার করি। এখানে দেখো এখানে সূর্যের আলোটা এসে সোলার প্যানেলে আঘাত করতেছে, এর ফলে দেখো এই সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এই বিদ্যুৎটাকে আমরা একটা ব্যাটারির মধ্যে সঞ্চয় করতেছি। এখান থেকে দেখো এখানে এসে দেখো আমাদের বাসা বাড়িতে দেখো ফ্যান, টিভি, লাইট, বিভিন্ন জিনিস চালাচ্ছি। অর্থাৎ আমরা সোলার প্যানেলে সৌরশক্তি, এটা হচ্ছে যেহেতু সূর্যের আলো এসে সোলার প্যানেলে আঘাত করে, আঘাতের ফলে হচ্ছে তোমার কি হচ্ছে, বিদ্যুৎ তৈরি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি আমরা সৌরশক্তিটাকে কি করতেছি, বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতেছি। তো খেয়াল করে আমরা সৌরশক্তিটা দেখলাম যে সূর্যের আলোটাকে আমরা ব্যবহার করে কিভাবে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতেছি। তো এটা তোমরা মাথায় রাখবা যে আমরা কিভাবে ব্যবহার করি। ভাই অ্যানিমেশনটা দেখাইছি, তুমি দরকার হলে ভিডিওটাকে টেনে আরেকবার একটু দেখে নিতে পারো অ্যানিমেশনটা। এরপরে খেয়াল করে আমাদের পরবর্তী যেটা আছে বায়ু শক্তি। তো এখন খেয়াল করে আমরা বায়ু শক্তিটাকেও আমরা কি করতে পারি, আমরা হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। আমরা বিদ্যুৎ শক্তিতে বায়ুটাকেও রূপান্তর করতে পারি। তো বায়ুকে আমরা হচ্ছে বিদ্যুৎ শক্তিতে কিভাবে রূপান্তর করতে পারি এটা ভাইয়া তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখন খেয়াল করো তোমরা এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, একটু যদি দেখো ভাইয়া, একটু আগে আমরা দেখলাম যে তুমি যদি টারবাইনকে ঘুরাইতে পারো তাহলে হচ্ছে আমাদের কি হয়, বিদ্যুৎ উৎপন্ন হয়। তো এইখানে খেয়াল করো আমরা একটু আগে টারবাইনকে কিসের সাহায্যে ঘুরাইছিলাম, আমরা টারবাইনকে হচ্ছে তুমি পানির সাহায্যে ঘুরাইছো, আমরা হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে দেখছি। আর এইখানে যে টারবাইনটা, এই টারবাইনটাকে আমরা হচ্ছে দেখো ভাইয়া যদি আরেকবার দেখাই, এইখানে যে টারবাইনটা ঘুরতেছে এটাকে হচ্ছে আমরা বায়ুর সাহায্যে ঘুরাচ্ছি। দেখো এই টারবাইনগুলো ঘুরতেছে, অর্থাৎ শূন্য বিভিন্ন ফাঁকা স্থানে আমরা এরকম বড় বড় টারবাইনকে যুক্ত করে দিই। এই টারবাইনগুলো বায়ুর সাহায্যে অটোমেটিকই ঘুরে। এই ঘূর্ণনের ফলে আমরা দেখলাম যে টারবাইন যদি ঘুরে তাহলে বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে এখানে খেয়াল করো বায়ুর সাহায্যে টারবাইনগুলো ঘুরতেছে, ফলে এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তো আমরা বলতে পারি এখানেও আমরা বায়ু শক্তিটাকে কি করতেছি, বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতেছি। তো খেয়াল করে আমরা মাত্র দেখলাম যে বায়ুটাকে আমরা কিভাবে শক্তিতে রূপান্তরিত করতে পারি। অর্থাৎ আমরা হচ্ছে বিভিন্ন ফাঁকা স্থানে, উঁচু স্থানে আমরা কি করি, বড় বড় এরকম টারবাইন যুক্ত করে দিই। বায়ুর সাহায্যে টারবাইনগুলো ঘুরে, আর এই ঘূর্ণনের সাহায্যে আমরা কি করি, আমরা হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করি। অর্থাৎ বায়ুটাকেও আমরা হচ্ছে শক্তির উৎস হিসেবে ব্যবহার করতে পারি। এখন কেন বায়ু তাহলে নবায়নযোগ্য শক্তি, তুমি এটার অ্যান্সার নিজেই বলতে পারবে। খেয়াল করতে আমাদের বায়ুর পরিমাণ তো শেষ হবে না, তাহলে বায়ু যেহেতু প্রচুর পরিমাণে আছে তাহলে এটা হচ্ছে আমাদের নবায়নযোগ্য শক্তি। এরপর লাস্ট যেটা আছে দেখো, লাস্টেরটা হচ্ছে জিওথার্মাল বা ভূতাপীয় শক্তি। এই জিনিসটা কি তোমরা জানো, পৃথিবীর অভ্যন্তরে বা পৃথিবী না যে কোনো গ্রহের অভ্যন্তরে হিউজ পরিমাণ তাপ থাকে। যে ভাই এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো বা কোথাও কি আমরা দেখছি কিনা, তোমরা খেয়াল করো তো, তোমরা আগ্নেয়াগিরি তোমরা যদি দেখো যে আমরা আগ্নেয়াগিরি দেখছি, তাহলে এই আগ্নেয়াগিরিতে দেখবা যে প্রচুর পরিমাণ লাভা বা আগুন বের হয়। ওইটা থেকে আমরা বুঝতে পারি যে ভূ বা হচ্ছে মাটির নিচে প্রচুর পরিমাণ তাপ জমা থাকে, যেটা আগ্নেয়াগিরি রূপে কি হয়, নির্গত হয়। তো এখন খেয়াল করো আমরা একটু আগে দেখছি যে ভূতাপীয় শক্তি, অর্থাৎ তোমার ভূমির নিচে বা মাটির নিচে প্রচুর পরিমাণ তাপ এবং আগুন সঞ্চিত আছে। দেখো আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে দেখো এরকম দেখা যায়। এটা বিশেষ করে আমাদের অস্ট্রেলিয়া ওই সাইডটাতে দেখা যায়। হচ্ছে এই যে লাভাটা বের হচ্ছে, দেখো প্রচুর পরিমাণ আগুন বা তাপ, এবং এগুলা এত বেশি উত্তপ্ত, এগুলার মানে তুমি কয়েক কিলোমিটারের মধ্যেও যেতে পারবে না, এগুলা এত বেশি উত্তপ্ত। এই লাভাগুলো হচ্ছে আমাদের ভূগর্ভে বা মাটির নিচে জমা থাকে। পৃথিবী সব বিভিন্ন গ্রহে এরকম লাভা দেখা যায়, যেগুলো মাটির নিচ থেকে এভাবে বের হয়ে আসে। তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ লাল দেখাচ্ছে এগুলা, এবং পানির মতো করে দেখো এগুলা গলে গলে প্রবাহিত হচ্ছে, তোমরা যদি দেখো। তো খেয়াল করে আমরা মাত্র দেখলাম যে আমাদের ভূমি বা ভূগর্ভস্থে প্রচুর পরিমাণ হিট বা তাপ জমা হয়ে থাকে। এটা কখনো কখনো নিজে থেকেই কোনো কোনো অঞ্চলে বের হয়ে আসে, এটাকে আমরা আগ্নেয়াগিরি বলি, যেটা ভাইয়া তোমাদেরকে মাত্র অ্যানিমেশনে দেখাইলাম।
বা হচ্ছে এটাকে কখনো কখনো লাভাও বলা হয়। এখন এই ভূতাপীয় শক্তিটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, তো খেয়াল করো তোমরা এখন এই প্রশ্নটা লেখো। দেখো 2018 সালে আসছে একটা প্রশ্ন যে ভূতাপীয় শক্তিকে কিভাবে ব্যবহারযোগ্য করা যায়, এই জিনিসটা দেখো আমাদের পরীক্ষায় আসছে। তো এই প্রশ্নটার উত্তরটা ভাইয়া লিখে দিছি, উত্তরটা এখান থেকে শুরু হয়ে এই যে এখানে যে শেষ হয়েছে, তোমরা একটু লিখে নাও খাতায়, ভিডিওটা স্টপ করে ভাইয়া তারপরে বুঝাইয়া দিচ্ছি। দেখো এইখান থেকে এই পর্যন্ত। এইটা বোঝানোর জন্য খেয়াল করো ভাইয়া, এখানে একটা মনে করলাম এটা হচ্ছে আমাদের পৃথিবীটা ভাইয়া মনে করো বিবেচনা করলাম। এখন এই পৃথিবীর তোমার হচ্ছে ভূ অভ্যন্তরে বলতে একেবারে পৃথিবীর কেন্দ্রের দিকে যত যাবা তাপের পরিমাণ তত বেশি হবে। তা আমরা মনে করলাম এখানে হিউজ পরিমাণ তাপ জমা হয়ে আছে। এখন খেয়াল করো এই তাপটাকে আমরা বলি হচ্ছে জিওথার্মাল বা ভূতাপীয় শক্তি। এখন এটাকে আমরা কিভাবে ব্যবহার করব এটা যদি একটু দেখি। এই তাপীয় শক্তিটা এত বেশি, দেখো আমরা এখানে কি বলতেছি, ভূ অভ্যন্তরীণ তাপকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে। ভূ অভ্যন্তরে তাপের পরিমাণ, খেয়াল করো, ভূ অভ্যন্তরে তাপের পরিমাণ এত বেশি তা কঠিন শিলাখণ্ডকে গলিয়ে ফেলতে পারে। অর্থাৎ এইখানে যে তাপটা এত বেশি পরিমাণে, তোমরা ভাইয়া একটু আগে যে অ্যানিমেশন ভিডিওটা দেখাইছি তোমরা দেখছো যে আগুনটা পানির মতো করে প্রবাহিত হচ্ছে। এখন আগুন তো সাধারণত এভাবে প্রবাহিত হয় না, তাহলে তুমি যেটা দেখছো ওইটা কি, এটা হচ্ছে তুমি খেয়াল করো কি বললাম আমরা এখানে, যে কঠিন শিলাখণ্ডকে গলিয়ে ফেলতে পারে। অর্থাৎ পৃথিবীর নিচে তোমরা জানো বিভিন্ন মেটাল, বিভিন্ন খনিজ পদার্থ, বিভিন্ন শিলা আছে, এই জিনিসগুলোকেও সে গলায় ফেলে, গলায় পানির মতো করে এরকম রক্তাক্ত বা তোমার লাল আকারে সে হচ্ছে বের করে দেয়। তাহলে কি দেখলাম আমরা, যে তাপটা এত বেশি যে তার কঠিন শিলাখণ্ডকে গলিয়ে দিতে পারে। তারপরে দেখো আমরা কি বলা হচ্ছে, এই গলিত শিলাকে, দেখো এটা পরীক্ষায় আসে, এটাকে তোমরা অবশ্যই রেড পেন দিয়ে দাগ দিয়ে রাখো। এই যে এই অংশটাকে ভাইয়া যেটাকে সবুজ কালি দিয়ে দাগাইছি, তোমরা তোমাদের খাতায় এটা হচ্ছে রেড পেন দিয়ে এইভাবে বক্স করে রাখো। এটা পরীক্ষায় আসে যে ম্যাগমা কাকে বলে বা ম্যাগমা কি। তাহলে খেয়াল করো এই গলিত শিলাকে হচ্ছে ম্যাগমা বলে। তাহলে তোমরা ভিডিওতে মাত্র যে গলিত যে পদার্থটা তোমরা প্রবাহিত হতে দেখছো আগুনের মতো লাল, ওইটা আলটিমেটলি আগুন না, ওইটা হচ্ছে গলিত শিলা। ওই শিলাটাকে আমরা কি বলি, ম্যাগমা বলি। তার মানে তুমি যেটা প্রবাহিত হতে দেখছো সেটা কি, ম্যাগমা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই তাপের কারণে আমাদের এখানে যে শিলাগুলো আছে শিলাগুলা গলে যায়, গলে তারা কিসে পরিণত হয়, ম্যাগমাতে পরিণত হয়। তো ভাইয়া লাল কালি দিয়ে দেখাচ্ছি, মনে করলাম এটা হচ্ছে আমাদের ম্যাগমা গুলা, এরা হচ্ছে গলে গেল। এরপরে খেয়াল করো ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে এই ম্যাগমা উপরে উঠে আসে। তাহলে এই যে গলিত শিলাগুলা তোমরা মাত্র যে অ্যানিমেশনটা দেখছো যেটা পৃথিবীর উপর দিয়ে বের হচ্ছে, তাহলে এই যে ম্যাগমাগুলা এরা ভূতাত্ত্বিক বিভিন্ন পরিবর্তনের কারণে, যেমন অস্ট্রেলিয়া অঞ্চলে এটা পুরো মাটি ফেটেই বের হয়ে চলে আসে, পৃথিবীর সব স্থানে কিন্তু এটা মাটি ফেটে বের হয়ে আসতে পারে না। অর্থাৎ ভূতাত্ত্বিক জিওলজিক্যাল বিভিন্ন কারণে কোথাও কোথাও এটা বের হয়ে আসতে পারে, কোথাও কোথাও মাটির নিচে আটকা পড়ে যায়। তো এটা হচ্ছে কি কারণে, ভূতাত্ত্বিক কারণে। তো আমরা কি বললাম, দেখো ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে এই ম্যাগমা উপরে উঠে আসে। তাহলে এইখানে যে ম্যাগমাটা তৈরি হলো এরা কি করে, কিছুটা পরিমাণ উপরে উঠে আসে। তাহলে ভাই এভাবে দেখালাম কিছুটা পরিমাণ উপরে উঠে আসে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, ভূপৃষ্ঠের খানিক নিচে, অর্থাৎ এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এই ম্যাগমাগুলো উপরে উঠে এসে ভূপৃষ্ঠের খানিক নিচে জমা হয়। অর্থাৎ ভাইয়া মনে করলাম সবগুলা ম্যাগমা এসে ভূপৃষ্ঠের সামান্য নিচে এভাবে জমা হয়েছে। ভাইয়া মাত্র বললাম যে কোথাও কোথাও এরা বের হয়ে চলে আসে আর কোথাও কোথাও এরা জমা হয়ে থাকে। আচ্ছা, এখন তুমি বলো তো আমাদের মাটির নিচে পানি থাকে, তুমি যে কোনো জায়গায় মাটি খুঁড়লে দেখবা যে মাটিটা ভিজা ভিজা। কারণ কি, সব জায়গায় হচ্ছে তুমি সামান্য একটু মাটি খুঁড়ো আর অনেক বেশি মাটি খুঁড়ো, অনেক বেশি খুঁড়লে দেখবা যে পানিটা চুয়ে চুয়ে বের হয়ে আসতেছে। কিন্তু তুমি সামান্য মাটি খুঁড়লেও দেখবা যে মাটিটা ভিজা ভিজা, কারণ কি মাটির মধ্যে পানি থাকে। তাহলে এই যে এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, এই পৃথিবীর পৃষ্ঠে এই জায়গাগুলোতে কি আছে বলো তো, পানি আছে। তাহলে এই যে ম্যাগমাগুলো উপরে উঠে আসলো, বলতো ম্যাগমাগুলা প্রচুর পরিমাণ উত্তপ্ত। এই উত্তপ্ত ম্যাগমাগুলা যখন এইখানে আসে, আমাদের এইখানে থাকে হচ্ছে পানি, এখানে থাকে কি হচ্ছে পানি। এখন এই ম্যাগমার হিটের কারণে এই পানিটা তোমার উত্তপ্ত হয়ে যায়। তাহলে উত্তপ্ত হলে তোমরা বাসায় দেখবা যে আমরা খালি পাতিলে পানি নিয়ে যদি তুমি চুলা জ্বালায় দাও, পানিগুলো একটু পত্রে উতরাইতে থাকে, উতরানোর পরে ওইখান থেকে দেখবা যে তোমার বাষ্প তৈরি হয়, তাই না? এবং বাষ্পগুলোর উপরে যদি তুমি হাত দাও দেখবা যে অনেক গরম, অর্থাৎ পানির টেম্পারেচারটার সমানই কিন্তু টেম্পারেচার ওইখানে হয়ে যায়।
তাহলে তুমি খেয়াল করো এই ম্যাগমাগুলো উপরে উঠে আসবে, আসার ফলে এই পানিগুলো উত্তপ্ত হয়ে এরা বাষ্প তৈরি করবে। এখন খেয়াল করো তো, তাহলে ভাই আরেকটু পৃথিবীটা আরেকটু বড় করে দিই। আমরা মনে করলাম এটা হচ্ছে তোমার পৃথিবীটা। আচ্ছা, তাহলে এই পানিগুলা ম্যাগমার কারণে গরম হয়ে এরা কি করবে, বাষ্প তৈরি করবে। এখন খেয়াল করো তাহলে আমাদের পানিটা কিসের পরিণত হলো, বাষ্পে পরিণত হলো। এখন তুমি খেয়াল করো তো এই বাষ্পটা তো মাটি দিয়ে চাপা আছে, তাহলে বাষ্পটা কি বের হতে পারবে কিনা? আমরা দেখতে পাচ্ছি যে না, বাষ্পটা বের হতে পারবে না। তাহলে এখন এই বাষ্পটাকে আমরা কিভাবে বের করতে পারি? আমরা মনে করো এখানে একটা গর্ত করলাম, গর্ত করে আমরা এখানে একটা পাইপ দিলাম। তাহলে একটা গর্ত করে এখানে একটা পাইপ দিয়ে এই পাইপটাকে আমরা এইদিকে নিয়ে গেলাম মনে করো। তাহলে বলো তো এখন এই বাষ্পটা এই পাইপ দিয়ে এসে এইদিকে প্রবাহিত হবে, তাই না? এই বাষ্পটা এইদিকে প্রবাহিত হবে। এখন এই বাষ্পটা হচ্ছে গরম তাপ, আমরা জানি তাপ মানে হচ্ছে শক্তি। তাহলে এখন দেখো এই শক্তিটাকে তারপরে তুমি বিভিন্ন উৎসে রূপান্তর করতে পারবা। তো এই হচ্ছে আমরা যে ভূতাপীয় শক্তিটাকে কিভাবে শক্তিতে রূপান্তর করতে পারি। প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং বুঝার অনেক কিছু আছে। তোমরা যদি চাও তোমাদের খাতায় এভাবে একটা রাফলি ফিগার এঁকে রাখতে পারো, যাতে তুমি পরবর্তীতে বুঝো। ভাইয়া আসো পুরো প্রশ্নটা আরেকবার বলে আজকে এই টপিকটা শেষ করতেছি। খেয়াল করো যে এটা হচ্ছে আমাদের টোটাল পৃথিবীটা, আর সবুজ কালি দ্বারা ভাইয়া বোঝাচ্ছে হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ, বা ভাইয়া এখানে লিখে দিয়ে এটা হচ্ছে ভূতাপ। ভূতাপটাকে ভাইয়া সবুজ কালি দিয়ে বোঝাচ্ছি। আর এটা হচ্ছে তোমার ম্যাগমা। আচ্ছা, তাহলে খেয়াল করো ভূতাপের কারণে দেখো স্টেপগুলো ভাইয়া বলি, তাহলে এটা মুখস্থ করার কিছু না, এখনই তোমার মুখস্থ হয়ে যাবে। জাস্ট ভাইয়া যেভাবে বলতেছে একটু মাথায় ঠান্ডা মাথায় শোনো। তাহলে আমরা যে ভূতাপকে আমরা শক্তি হিসাবে ব্যবহার করতে পারি। ভূতাপ এত বেশি যে সে কি করে, যে পৃথিবীর অভ্যন্তরে যে শিলা পদার্থ আছে তাদেরকে গলিয়ে ফেলে। এই গলিত শিলাখণ্ডগুলোকে আমরা কি বলি, ম্যাগমা বলি। ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে এই ম্যাগমাগুলো উপরে উঠে আসে। উপরে যে জলীয় জল থাকে বা উপরে যে পানি থাকে, এই ম্যাগমাগুলোর কারণে এই পানি উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়। এই বাষ্পটা হচ্ছে মাটির কারণে কি করে, পৃথিবীর অভ্যন্তরে চাপা থাকে। এখন আমরা মাটিকে গর্ত করে একটা পাইপ দ্বারা এই বাষ্পটাকে উত্তপ্ত বাষ্পটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি এবং আমরা এটাকে বিভিন্ন শক্তিতে রূপান্তর করতে পারি। এখন আজকে এই যে পর্যন্ত পড়াইলাম ভাই, একটু তোমাদের বইয়ের পেজ নাম্বার বলে দিই, তোমরা একটু কষ্ট করে বই থেকে এগুলা পড়ে নিবা। ভাই বুঝাই দিচ্ছি, বইয়ের পৃষ্ঠা নাম্বার 109 থেকে তোমরা হচ্ছে 100, ভাই একটু লিখে দিই, পৃষ্ঠা 109 থেকে 117। খেয়াল করো 117 টোটাল পেজটা পড়তে হবে না, ভর শক্তি সম্পর্ক দেখবে 117 নিচের দিকে আছে, ওইটা ভাইয়া আগামী ক্লাসে পড়াবো, ওইটা পড়ার দরকার নাই। ভর ও শক্তির সম্পর্ক এটা আগামী ক্লাসে পড়াবো, এটা পড়ার দরকার নাই। তোমরা হচ্ছে পৃষ্ঠা 109 থেকে 117 পর্যন্ত এই জিনিসটা একটু পড়ে নিও। তো খেয়াল করো তোমাদের SWটা হচ্ছে আমাদের হচ্ছে ভাইয়া যেটা বললাম 107 থেকে হচ্ছে 117 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত যেটা বললাম এই পর্যন্ত তোমরা পড়বা। এখন এইখান থেকে যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসছে ভাই ওইগুলো তো লিখে দিলাম, তোমরা ওইগুলো দেখে দেখে লিখে নিবা। আর আরেকটা কাজ তোমাদেরকে দিচ্ছি, এই 107 থেকে 117 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত অবশ্যই সবাই বই থেকে রিডিং পড়বা। পড়ার পরে তোমার যদি কোনো কিছু মনে হয় যে এটা MCQ দিতে পারে বা এটা এক কথায় প্রকাশে দিতে পারে, এই জিনিসগুলো তোমরা একটু সুন্দর করে নোট করবা। এটা তোমাদের কাছে ভাইয়ের রিকোয়েস্ট, চেষ্টা করবা যে ম্যাক্সিমাম সংখ্যক জিনিস নিয়ে তুমি সুন্দর করে একটা নোট করতে এই পর্যন্ত জিনিসগুলো নিয়ে। আর ভাইয়া তো সবসময় তোমাদেরকে ফ্রেশ নোট দিয়ে দিই, যেহেতু আজকেরটা দিলাম না, আজকেরটার দায়িত্ব তোমাদের কাছেই দিলাম। ভাইয়ার রিকোয়েস্ট তোমরা এটা সুন্দর করে লিখে নিবা এবং ভাইয়াকে হচ্ছে অবশ্যই গ্রুপে এই জিনিসটা আপলোড করবা। তো আমরা আসো আজকে দুইটা ইম্পর্টেন্ট জিনিস পড়ায় আজকের ক্লাসটা শেষ করব। যদিও এটা এই অধ্যায়ের কিছু না, টোটাল ফিজিক্সে তোমার এই জিনিসটা কাজে লাগবে। তোমরা কয়েকজন ভাইয়াকে মেসেঞ্জারে নক দিয়ে বলছো যে তোমাদের এই জিনিসগুলোতে সমস্যা হচ্ছে, অর্থাৎ তোমার পরীক্ষায় রেজাল্টগুলো অনেক সময় আমরা দেখবো যে সূচকীয় আকারে লেখা থাকে। এই জিনিসটা কিভাবে আমরা লেখা হয়, আসো মনে করো কোথাও এভাবে লেখা আছে, মনে করো 300 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 6, মনে করো কোথাও এটা লেখা আছে। তো তুমি ক্যালকুলেটর দেখবা যে তুমি একটা ম্যাথ করছো, ক্যালকুলেটর চাপ দিছে, অ্যান্সার আসছে এইটা, কিন্তু তোমার বইয়ের রেজাল্টটা লেখা আছে এইরকম। তোমার বইয়ের রেজাল্টটা দেখবা যে লেখা আছে এরকম 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, তোমার বইয়ের রেজাল্টটা এরকম লেখা আছে।
তো এই সকল ক্ষেত্রে তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও ক্যালকুলেটর লেখা দেখে, যে ভাই আমার রেজাল্ট আসলে এটা কিন্তু বইয়ে লেখা আছে এইটা, তাহলে কোনটা কারেক্ট, আমারটা কি ভুল হলো নাকি বইয়েরটা ভুল। তাহলে এই জিনিসগুলো একটু বোঝাটা ইম্পর্টেন্ট, কারণ কি এই জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি কনফিউজ করবে হচ্ছে এমসিকিউ এক্সামে। তুমি রেজাল্ট বের করলে এটা আসে, অপশনে দেখবা যে এটা নাই, অন্য কোনো একটা রেজাল্ট আসে। তাহলে আসো আমরা এই জিনিসগুলো একটু ভাইয়া বুঝাই দিই, কারণ টোটাল সামগ্রিক ফিজিক্সে এই জিনিসটা একটু লাগবে। তো আমরা প্রথমে দেখো তো, আমরা প্রথমে হচ্ছে ধনাত্মক সূচকের জন্য যদি আসি, যে ধনাত্মক সূচক বা ঘাত, খেয়াল করো আমাদের ধনাত্মক সূচক বা ঘাত যদি আসি, তুমি দেখো তো এইখানে আর এখানে রেজাল্টের মধ্যে পার্থক্য কি বলো তো। আমাদের এইখানে আছে হচ্ছে 3, এখানে আছে হচ্ছে 300, তাই না? এখন এইটা থেকে এটা কিভাবে লিখছে আমরা যদি এই জিনিসটা একটু বুঝাই, তো এটা মনে রাখবা, তুমি যত সামনে আসবা, যে কয় ঘর সামনে আসবা, ভাইয়া এটা আরেকটা एग्जांपल দিয়ে দেখাই। মনে করো তোমার আছে 36 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার 6, তাহলে এইটাকে আমরা কত লিখতে পারি? তুমি খেয়াল করো, এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে 3.6 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার 7। তাহলে এটা কিভাবে হলো ভাই একটু বুঝাই দিই, সবাই একটু ভালো করে বুঝো। যে আমরা যদি বাম দিকে আগাও, খেয়াল করো বাম দিকে অগ্রসর হলে, বাম দিকে অগ্রসর হলে প্রতি ঘরের জন্য 10 এর ঘাত 1 বৃদ্ধি পাবে। তাহলে খেয়াল করো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। খেয়াল করো আমরা যদি বাম দিকে অগ্রসর হই, তাহলে প্রতি ঘরের জন্য 10 এর ঘাত 1 বৃদ্ধি পাবে। এই জিনিসটা বলতে কি বোঝাচ্ছি খেয়াল করো তো, এই যে দশমিক দিয়ে দিছো এখানে একটা, খেয়াল করো এখানে কি দিছো তুমি, একটা দশমিক দিয়ে দিছো। এই কথার মানে হচ্ছে দেখো তো আমরা 36 ছিল তোমার এখানে, এটাকে তুমি চাইলে 36.0 হিসাবে চিন্তা করতে পারো, তাই না? কারণ কি দশমিকের পরে শূন্যের কোনো মান নাই এখানে। তাহলে খেয়াল করো তো আমরা এই দশমিকটাকে তুমি এক ঘর বাম দিকে নিয়ে আসছো, তাহলে এটা হচ্ছে কত 3.6। দেখো তোমার এক ঘর সামনে আসছো দশমিকটাকে, তাহলে 10 এর পাওয়ার কি বলছে 1 বৃদ্ধি পাবে। তাহলে 10 এর পাওয়ার আগে ছিল 6, এখন হয়ে গেছে 7। এরপরে খেয়াল করো তোমার মনে করো এইরকম একটা সংখ্যা আছে 366 10 টু দি পাওয়ার 6, তাহলে এইটাকে আমরা কত লিখতে পারি? তাহলে খেয়াল করো আমরা এটাকে দুই ভাবে লিখতে পারি। একটা লিখতে পারি হচ্ছে 36, তাহলে আমরা দশমিকটাকে এক ঘর বাম দিকে দিলাম, তাহলে খেয়াল করো তো তুমি এক ঘর সামনে আসছো, তাহলে তোমার এটার মান হয়ে যাবে 3.7। এখন তুমি দশমিকটাকে আরো এক ঘর সামনে নিয়ে আসো, তাহলে আমরা লিখতে পারি 66 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার, দেখো তো আরো এক বাড়বে, তাহলে হয়ে গেল 8। তুমি যদি দশমিকটাকে আরো এক ঘর সামনে নিয়ে আসো, তাহলে 0.366 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার 9। অর্থাৎ আমরা দশমিকটাকে যত বামের দিকে অগ্রসর করব, প্রতি ঘরের জন্য তোমার কি করবে 10 এর পাওয়ার 1 করে বেড়ে যাবে। তাহলে এখন এখানে খেয়াল করো তো এখানে আছে 300 ইনটু 10 টু দি পাওয়ার 6, তাই না? তাহলে আমরা দশমিকটাকে যদি দেখো কয় ঘর আগাইছি আমরা, এই যে এখানে নিয়ে আসছে, তাহলে 2 ঘর আগাইছো। 2 ঘর আগানোর কারণে দেখো এটা হয়ে গেছে কত 10 টু দি পাওয়ার 8, কারণ কি প্রতি ঘরের জন্য 1 বাড়বে। তাহলে তুমি 2 ঘর আগাইছো, তাহলে 2 ঘরের জন্য কত হয়ে গেল 8 হয়ে গেল। তাহলে এই জিনিসটা একটু বুঝবা যে ভাই এখানে দশমিকটা কই, খেয়াল করো তো 300 ছিল তোমার, তাহলে এটাকে দেখো 3.0 যদি লেখো 00, তাহলে বলো তো দশমিক কয় ঘর আগে গেছে 3 ঘর, আর 3.00 মানেই কত বলো তো 3। ওই কারণে আমরা এখানে দশমিকটা দেখাই নাই। কিন্তু দেখো এটা যেহেতু দশমিকের পর 6 থাকলে তার তো মান আছে, ওই কারণে আমরা এখানে 3.6 এটা দেখাইতে হইছে। এখন আসো তাহলে তার উল্টাটা কি হবে বলো তো। তার উল্টাটা মনে করো 3.6 আছে এটা, তাহলে আমরা 3.6 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার 7, তাহলে এইটাকে আমরা লিখতে পারি। তাহলে আমরা দেখলাম যে আমরা যদি বাম দিকে অগ্রসর হও, তাহলে প্রতি ঘরের যদি 1 বাড়ে, তাহলে আমরা যদি ডান দিকে যাও, তাহলে প্রতি ঘরের জন্য কি হবে 1 কমবে। তাহলে 1 যদি কমাও, এটা কত হবে বলো তো, দশমিকটা 1 ঘর পরে নিয়ে গেলে হবে 36 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার 6, অর্থাৎ 1 কমে গেল। তাহলে এই সূচকের হিসাবগুলো আস্তে আস্তে মাথায় রাখবা, তাহলে দেখবা যে আমরা অনেক সময় অঙ্ক করতে সুবিধা হবে। এরপরে আসো আমরা ঋণাত্মক সূচক যদি থাকে, দেখো আমরা ঋণাত্মক যদি থাকে, মনে করে এরকম কোন এক জায়গায় আছে তোমার 36 ইনটু হচ্ছে 10 ইনভার্স 3, মনে করে এইটা আছে।
তাহলে এইটাকে আমরা কত লিখতে পারবো বা এইটা মানে কি বোঝায় আমরা যদি এটা একটু লিখি, তা আমাদের নিয়ম আগের মতোই যে তুমি যে বাম দিকে অগ্রসর হলে প্রতি ঘরের জন্য 1 করে কমবে, সরি 1 বৃদ্ধি পাবে। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা যদি দশমিকটা 1 ঘর পরে নিয়ে আসো তাহলে এটাকে লিখতে পারি 3.6। এখন বলো তো এখানে আছে কত, দেখো 10 ইনভার্স 3, এটার মান যদি 1 বাড়ে এটা কত হয়ে যাবে বলতো -2, তাহলে এখানে হবে হচ্ছে 10 ইনভার্স 2। তাহলে এই জিনিসটা দেখো। তারপর ভাই যদি আরেকটা লিখি, মনে করো 3.66 ইনটু হচ্ছে 10 ইনভার্স 4, মনে করো এইটা আছে, তাহলে এইটাকে আমরা কত লিখতে পারি? তাহলে মনে করো ভাই দশমিকটাকে 3 এর পরে নিয়ে আসলাম, তাহলে দশমিক 3 এর পরে চলে আসলো 366, 10 টু দি পাওয়ার আমরা কত লিখবো? তো তোমার কাছে ভাই রিকোয়েস্ট, তুমি নিজে একটু চেষ্টা করো কত এখানে লেখা যায়। দেখো তো আমরা দশমিকটাকে বাম দিকে কয় ঘর আগাইছি বলো তো? 2 ঘর আগাইছো, তাহলে এইখানে এর মানটা 2 বেড়ে যাবে। 2 বেড়ে যাওয়া মানে কি, এর সাথে 2 যোগ হবে, তাহলে -4 এর সাথে যদি 2 যোগ করো তাহলে এটার পাওয়ার কত হবে বলো তো? -2। তাহলে এইভাবে জিনিসগুলো একটু মাথায় রাখবা, কারণ কি তোমার পরীক্ষায় আসলে এই জিনিসগুলো এমসিকিউতে তোমাকে অনেক রকমের এমসিকিউ